হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমরা গত ক্লাসটায় যেটা পড়িয়েছিলাম তার পর থেকে শুরু করব। তো বুঝতেই পারছো, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম হচ্ছে চলতরিৎ পড়িয়েছিলাম, যা চ্যাপ্টার 3-তে ছিল এবং লেকচার ছিল 1। আজকে আমরা দেখাবো হচ্ছে লেকচার 2। আমরা লেকচার 1-এ আমরা শিখেছিলাম তড়িৎ প্রবাহ কি, রোধের নির্ভরশীলতা, ওহমের সূত্র দেখেছিলাম, রোধের উপর তাপমাত্রার প্রভাব এটা দেখেছিলাম এবং এছাড়াও তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ম্যাথে। তো আজকে আমরা এই রোধের যে নির্ভরশীলতার পর, মানে এটার যে তাপমাত্রার প্রভাবের পর থেকে আমাদের যে দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা, ক্ষেত্রফলের উপর নির্ভরশীলতা, আমরা এই জায়গাটা হচ্ছে আজকে আমরা শুরু করব। তো আজকে আমরা প্রথমে আমরা দেখব রোধের উপর দৈর্ঘ্যের প্রভাব। দেখো, তো আমরা রোধের নির্ভরশীলতার ক্ষেত্রে আমরা দেখব রোধের দৈর্ঘ্যের সূত্র। আমার বোর্ডটা ছোট থাকার কারণে একটু সমস্যা হচ্ছে তোমাদের, হয়তোবা বোর্ডটা ছোট। এটা এমনি আমার অনেক পুরাতন একটা বোর্ড। দেখো, রোধের দৈর্ঘ্যের সূত্র। দেখো, দৈর্ঘ্যের সূত্র যখন আমরা লিখবো, আমরা বলেছিলাম রোধের নির্ভরশীলতা হচ্ছে 4টা। কি কি? তাপমাত্রা, উপাদান, ক্ষেত্রফল, দৈর্ঘ্য। তাহলে যখন দৈর্ঘ্যের সূত্র বলবো তখন তাপমাত্রা, উপাদান, ক্ষেত্রফল স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ উক্ত পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। কি বলবো আমরা? তাপমাত্রা, উপাদান, ক্ষেত্রফল স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ উক্ত পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ যেমন ধরে নাও তোমরা, এই যে একটা তার, এই তারের এতটুকু রোধ আর এতটুকু রোধ, দৈর্ঘ্য যত বাড়বে ওই পরিবাহী রোধের মানটা তত বাড়বে, বাধার পরিমাণটা তত বাড়বে। অর্থাৎ এইটুকু রোধ আর ফুল এটুকু রোধ সমান নয়। তাহলে অর্থাৎ রোধ আর ভেরিজিয়াস এল, অর্থাৎ রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। এটাকে দিলাম হচ্ছে সমীকরণ 1, রোধ আর ভেরিজিয়াস এল। এটাকে আমরা বলতে পারি আর সমান সমান কে এল। কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বা আর বাই এল ইজিক্যাল টু হচ্ছে কে। আর বাই এল ইজিক্যাল টু হচ্ছে কে। তাহলে আমরা কি বললাম? তাপমাত্রা, উপাদান, ক্ষেত্রফল 4টা নির্ভরশীলতা যদি 3টা স্থির থাকে তাহলে রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর ভেরিজিয়াস এল, আর সমান কে বা আর বাই এল ইজিক্যাল টু হচ্ছে কে। আশা করছি তোমরা বুঝতে পারছো এটা। তাহলে একাধিক ক্ষেত্রে R1 বাই L1 সমান R2 বাই L2 সমান R3 বাই L3 ডট দিয়ে Rn বাই Ln ইজিক্যাল টু হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে একাধিক ক্ষেত্রে। আমি আবারও বলি, একাধিক ক্ষেত্রে কি হচ্ছে? R1 বাই L1 সমান R2 বাই L2 সমান R3 বাই L3 সমান Rn বাই Ln সমান ধ্রুবক। এই লাইনটা একটু বুঝতে কষ্ট হতে পারে তোমাদের, এটা লাস্টে এটা লিখেছে হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো, তার মানে একাধিক ক্ষেত্রে R1 বাই L1 সমান R2 বাই L2, অর্থাৎ এটুকু হচ্ছে, এটুকু রোধ R1, এটুকু দৈর্ঘ্য হচ্ছে L1, এটুকু রোধ R2, এটুকু দৈর্ঘ্য হচ্ছে L2, এটুকু রোধ R3, এটুকু দৈর্ঘ্য হচ্ছে L3। তাহলে সেক্ষেত্রে এই পুরোটুকুর মান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা ম্যাথমেটিক্স করার সময় দৈর্ঘ্য যদি ম্যাথমেটিক্স করার সময় আমরা খেয়াল করবো, ম্যাথের জন্য R1 বাই L1 সমান R2 বাই L2। অর্থাৎ যদি বলে 5 মিটারের রোধ 10 ওহম হলে 10 মিটারের রোধ কত? আমাদের যদি কখনো কোশ্চেনে বলে 5 মিটারের রোধ 10 ওহম হলে 10 মিটারের রোধ কত, তাহলে 5 মিটার রোধ L1 5 মিটার, রোধ 10 ওহম, 10 মিটার, L2 10 মিটার, R2 বের করে ফেলবো। বুঝতে পেরেছো? তার মানে আমি আবারও বলি, যে কোনো একটা তার, অর্থাৎ এই তারের 2 মিটারের রোধ 10 ওহম হলে 20 মিটারের রোধ কত? তাহলে আমরা এই তারে দেখো সব জায়গায় ক্ষেত্রফলটা কিন্তু সেম। এর যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেমই আছে, উপাদান সব জায়গায় সেমই রয়েছে, তাপমাত্রাও কনস্ট্যান্টই রয়েছে, জাস্ট দৈর্ঘ্য পরিবর্তন করছি, রোধের মানে পরিবর্তন
হচ্ছে। তার মানে তোমরা শিখলা যে দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে রোধের সম্পর্ক R1/L1 সমান হচ্ছে R2/L2, আর আর ভেরিয়াস হচ্ছে L, না আর ভেরিয়াস L। এখন আমরা দেখব রোদের উপর ক্ষেত্রফলের প্রভাব। ক্ষেত্রফলের প্রভাব যখন দেখব তখন তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য স্থির। তাহলে অর্থাৎ যদি আমরা বলতে চাই যে জাস্ট এইটুকু একটা তার, এই তারের ক্ষেত্রফল হচ্ছে এতটুকু, এখন তারটাকে আমি ডাবল করলাম, দেখো দৈর্ঘ্য কিন্তু সেমই আছে, এবার তারটা কি মোটা হয়ে গেল। তাহলে তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য স্থির থাকলে, দেখো আমি এটাকে যদি আরো মোটা করি, দেখো দৈর্ঘ্য কিন্তু একই আছে, জাস্ট পার্ট বাই পার্ট এর ক্ষেত্রফলটা মোটা হচ্ছে, পার্ট বাই পার্ট যত আমার আস্তে 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 এটার ক্ষেত্রফলটা বাড়ছে। তাহলে আমরা জানি যে মোটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎটা বেশি যায়। তাহলে যেহেতু বিদ্যুৎ পরিবহনটা বেশি হয় মোটা তারে, অর্থাৎ ক্ষেত্রফল বেশি হলে বিদ্যুৎ পরিবহন বেশি, তার মানে রোধের মান অবশ্যই কম হবে, কারণ রোধ কমলেই তড়িৎ প্রবহন ক্ষমতাটা বাড়ে। তাহলে তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য স্থির থাকলে রোধ উক্ত পরিবাহী ক্ষেত্রফলের ব্যস্তানুপাত। রোধ উক্ত পরিবাহী ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। দেখো আমি ভুল লিখেছিলাম আগেরবার, আমার ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর ভেরিয়াস 1/a, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আর সমান k/a বা আর এ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। একাধিক ক্ষেত্রে R1A1 সমান R2A2 সমান R3A3 সমান RNAN ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। RNAN ইকুয়াল টু ধ্রুবক। তার মানে আমি আবারও বলি, একাধিক ক্ষেত্রে কি হচ্ছে, R1A1 সমান R2A2 সমান R3A3 সমান হচ্ছে ধ্রুবক। অর্থাৎ যদি বলা হয় যে এটার রোধ হচ্ছে 5 ওহম, ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার, এটার ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কোয়ার, এটার রোধ কত? অর্থাৎ এটা আমি আবারও বলি, এটার ক্ষেত্রফল হচ্ছে 2 মিটার স্কোয়ার, এটার রোধ 5 ওহম, এটার ক্ষেত্রফল 4 মিটার স্কোয়ার, এই যে মোটা করে দিলাম, অর্থাৎ মোটা হয়ে গেল, ক্ষেত্রফল 4 মিটার স্কোয়ার, এটার রোধ কত? সেক্ষেত্রে আমরা ম্যাথ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, ম্যাথের জন্য আমরা ব্যবহার করব, ম্যাথের জন্য R1A1 ইকুয়াল টু হচ্ছে R2A2, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা ইউজ করব। R1A1 সমান সমান হচ্ছে R2A2। আমার ডাস্টার দেখো, R1A1 সমান সমান হচ্ছে R2A2, এটা হচ্ছে রোধের ক্ষেত্রফলের সাথে রোধের যে সম্পর্ক, R1A1 সমান R2A2। ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা, যদি বলে 5 মিটার স্কোয়ারের রোধ 10 ওহম হলে 10 মিটার স্কোয়ারের রোধ কত, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করব। যাই হোক, এখন আসি আমরা, যদি আমরা 1 ও 2 কে সমন্বয় করি, 1 ও 2, আমরা দেখবা দৈর্ঘ্যের সূত্র যখন লিখেছিলাম তখন দিয়েছিলাম সমীকরণ 1, ক্ষেত্রফলের সূত্র যখন লিখেছিলাম তখন ওটাকে দিয়েছি সমীকরণ 2। আমি আবারও বলি, দৈর্ঘ্যের সূত্র যখন লিখেছিলাম তখন ওটাকে দিয়েছিলাম সমীকরণ 1, আবার ক্ষেত্রফলের সূত্র যখন লিখেছি ওটাকে দিয়েছি সমীকরণ 2। তাহলে 1 ও 2 কে সমন্বয় করে কি পেয়েছিলাম? একটা পেয়েছিলাম আর ভেরিয়াস এল, আরটা পেয়েছিলাম আর ভেরিয়াস 1/a। সুতরাং এটাকে লেখা যায় আর ভেরিয়াস L/a। এটা ছিল সমীকরণ 1। দেখো, এটা ছিল সমীকরণ 1, এটা ছিল সমীকরণ 2। তাহলে আর ভেরিয়াস L/a সমন্বয় করলে, 1 ও 2 কে সমন্বয় করলে, বা আর সমান সমান, এখানে এই ভেরিয়াসটা উঠে গিয়ে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা হচ্ছে রো L/a। এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ বা উপাদানের রোধ। আর তাহলে আর ইকুয়াল টু কত আসে? রো L/a। রোটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, একে আপেক্ষিক রোধ বা উপাদানের রোধ বলে। এখন যদি বলা হয় যে রোটা কি, অর্থাৎ একক দৈর্ঘ্য ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বা উপাদানের রোধ বলে। তাহলে আমরা বলতে পারি
আপেক্ষিক রোধ হচ্ছে একক দৈর্ঘ্য ও ক্ষেত্রফল বিশিষ্ট একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে উক্ত পরিবাহীর আপেক্ষিক রোধ বলে। তাহলে আপেক্ষিক রোধ কাকে বলে? একক দৈর্ঘ্য ও ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে উক্ত পরিবাহীর আপেক্ষিক রোধ বা উপাদানের রোধ বলে। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের যদি বলি যে এই যে কেবলটা বললাম, এই তারের যদি ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার হয় এবং এটার দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে এর যে রোধটা, ওই রোধটাকেই বলা হয় আপেক্ষিক রোধ বা উপাদানের রোধ। আমি আবারও বলি, একক দৈর্ঘ্য ও ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে উক্ত পরিবাহীর আপেক্ষিক রোধ বা উপাদান রোধ বলে। তার মানে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য যদি একসাথে পরিবর্তন হয়, ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য যদি একসাথে পরিবর্তন হয়, সেক্ষেত্রে রোধ কাউন্টটা করবো হচ্ছে আমরা এভাবে। বুঝতে পারলাম? ওকে, আশা করি সবাই বুঝছো। না বুঝলে আমার কমেন্ট বক্সে আমাকে জানাবে, স্যার এই জিনিসটা, বা আমাকে মেসেজ দিয়ে জানাবে যে এই জিনিসটা একটু রিভিউ করলে ভালো হবে, তাহলে আমি অবশ্যই আমাদের রিভিউ করব। দেখো, তাহলে আমরা এটার মধ্যে একটা ম্যাথ করতে পারি। 5 ওহম রোধ বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য 3 গুণ করলে তারের রোধ কত হবে? দেখো, আমাদের বলছে 5 ওহম রোধ বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য 10, আমি এখানে বলে দিই 10, দেখো আমি বলি 5 ওহম রোধ বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য 10 এর 3 গুণ বৃদ্ধি করলে, 10 এর 3 গুণ করলে তারের রোধ কত হবে? অর্থাৎ ধরে নাও এটা হচ্ছে, এইটুকু রোধ হচ্ছে 5 ওহম। এবার এটাকে আমি টান দিলাম, টানলে এটা যদি দৈর্ঘ্য বেড়ে যায়, টানলে অবশ্যই দৈর্ঘ্য বাড়বে। এবার দৈর্ঘ্য বলছে 10 এ 3 গুণ করলে, তারের দৈর্ঘ্য 10 এ 3 গুণ করলে রোধ কত হবে? দেখো, যখন দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, তারপরে বুঝতেই পারছো রোধের পরিবর্তন হবে, রোধ কি বাড়বে। এবার তোমরা যদি বলো যে স্যার তাহলে এখানে তো R1/L1 = R2/L2 দিয়ে করা যায় না স্যার, কারণ একটা তারকে যখন আমি বল প্রয়োগ করে টানবো, তখন এটা কিন্তু চিকুনো হয়ে যাবে। কোনো তারকে যদি বল প্রয়োগ করে টানি, সেটা দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু কমে যাবে। দৈর্ঘ্য যত বাড়বে, ক্ষেত্রফল তত কমবে। একটা তারকে দেখবো যদি টান দাও, টানলে দৈর্ঘ্য যতটা বেড়ে যাবে, তারটা ততটা চিকুন হয়ে যাবে। বুঝতে পেরেছো স্যার? তার মানে দৈর্ঘ্য, এখানে কিন্তু একটা কোনো তারকে যখন আমি টান দিচ্ছি, তখন দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে তার ক্ষেত্রফলেরও পরিবর্তন হয়। তাহলে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল যখন একসাথে পরিবর্তন হয়, সেক্ষেত্রে R = রো L ডিভাইডেড বাই হচ্ছে A। আমি আবারও বলি, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল যখন একসাথে পরিবর্তন হয়, তখন R = হচ্ছে রো L ডিভাইডেড বাই হচ্ছে A। তাহলে আমি উত্তর এটা করতে পারি, 5 ওহম রোধ, প্রাথমিক রোধ R1 = 5 ওহম। কোনো তারের দৈর্ঘ্য 10 এর 3 গুণ করলে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য L1 = হচ্ছে L। এটা ধরে নিয়েছি, কারণ কোনো দৈর্ঘ্য দেওয়া নেই। দৈর্ঘ্য 10 এর 3 গুণ করা হলো, আমরা প্রাথমিক ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফল A1 = হচ্ছে A। পরবর্তী দৈর্ঘ্য L2 3 গুণ করছি, তার মানে 3L। তারের পরবর্তী ক্ষেত্রফল, স্যার একটা জিনিস খেয়াল করবা, দৈর্ঘ্য যত গুণ বাড়াবো, ক্ষেত্রফল তত গুণ কমবে। আমি আবার বলি, দৈর্ঘ্য যত গুণ বাড়াবো, ক্ষেত্রফল তত গুণ কমবে।
আমি আবারও বলি, দৈর্ঘ্য যত গুণ বাড়াবো ক্ষেত্রফল তত গুণ কমবে, আবার দৈর্ঘ্য যত গুণ কমাবো ক্ষেত্রফল তত গুণ বাড়বে। বুঝতে পেরেছো স্যার? আচ্ছা, তাহলে দৈর্ঘ্য যদি বাড়াচ্ছি তার মানে তারটা চিকন হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য বাড়লে অবশ্যই তারটা চিকন হয়ে যাবে, তার মানে ক্ষেত্রফল কমে যাচ্ছে। আবার দৈর্ঘ্য যদি কমাই তাহলে কি হচ্ছে, যেমন আমি যদি বলি, আমি চিন্তা করো যে এটাকে যদি দৈর্ঘ্য কমাই, এটা দৈর্ঘ্য কমালাম, আগের তুলনায় অর্ধেক হয়ে গেল, তাহলে তারটা কি আগের তুলনায় দ্বিগুণ মোটা হয়েছে। আরো করলাম, আরো আরেকটা ভাগ করলাম, তার মানে কি দৈর্ঘ্য আগের তুলনায় 4/1 তাহলে মোটাটা কি 4 গুণ। দৈর্ঘ্য যেহেতু 4/1 হয়েছে, তার মানে তারটা মোটাও হচ্ছে 4 গুণ। এই জন্য বলা হয় দৈর্ঘ্য যদি বাড়াই ক্ষেত্রফল কমবে, দৈর্ঘ্য কমাবো ক্ষেত্রফল বাড়বে। তাহলে পরবর্তী ক্ষেত্রফল A2 কত হবে? যেহেতু দৈর্ঘ্য 3 গুণ বাড়াইছে, ক্ষেত্রফল 3 গুণ কমবে। পরবর্তী রোধ R2, এটার মান আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমি আবারও বলি, দৈর্ঘ্য যত বাড়াবো, আমাদের দেখো প্রাথমিক রোধ R1 5 ওহম, প্রাথমিক যে দৈর্ঘ্যের মান দেওয়া নাই, দৈর্ঘ্য L1 L, পরবর্তী ক্ষেত্রফল A2, প্রাথমিক ক্ষেত্রফল A1 A, এটাও ধরে নিলাম আমরা। পরবর্তী দৈর্ঘ্য L2 3L, পরবর্তী ক্ষেত্রফল A2 A/3, পরবর্তী রোধ R2 এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথম ক্ষেত্রে R1 সমান রো L1/A1। দেখো উপাদানের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে তারের যদি আমি টাইনের দৈর্ঘ্য বাড়াই বা কমাই, এর উপাদান কি কোনো চেঞ্জ হবে না? এর উপাদানের কোনো চেঞ্জ হবে না, তার মানে আপেক্ষিক রোধের কোনো চেঞ্জ হবে না। R1 এর ভ্যালু ছিল 5, রো L1 এর ভ্যালু L A, এটা কিন্তু সমীকরণ 1। দ্বিতীয় ক্ষেত্রে R2 রো L2/A2, L2 ভ্যালু দেওয়া আছে, L2 ভ্যালু ছিল হচ্ছে 3L আর A2 ভ্যালু হচ্ছে A/3। এটা কিরকম লেখা যায়? এই দেখো, এটা নিচে আছে, এটা উপরে চলে যাবে, তাহলে এই তিনটা যদি উপরে চলে যায় তাহলে রো 3L/A ইন্টু এই 3টা উপরে চলে গেল, বা R2 সমান 9 রো L/A, বা R2 রো L/A মানে কি 5, বা R2 হচ্ছে 45 ওহম। অর্থাৎ কত হলো? রোধ আগের তুলনায় বেড়ে, আগের থেকে রোধ কয় গুণ বেড়ে গেল? 9 গুণ বেড়ে 45 হলো। অর্থাৎ তারের দৈর্ঘ্য যত বাড়াবো রোধের মান তত বাড়বে, কারণ দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল কমবে। যদি ক্ষেত্রফল কমে তাহলে রোধের মান অবশ্যই কী হবে? বাড়বে, কারণ আমরা জানি চিকন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনটা কম হয় আর মোটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনটা বেশি হয়। যেহেতু মোটা তারের বিদ্যুৎ পরিবহনটা বেশি, তার মানে মোটা তারের রোধের মানটা কম, আর চিকন তারের মধ্য দিয়ে চিকন তারের ক্ষেত্রফল কম হওয়ার কারণে রোধের মানটা হয়ে যায় বেশি, যার জন্য আমাদের রোধের মান বেশি হওয়ার কারণে আমাদের বিদ্যুৎ পরিবহনটাও হয় হচ্ছে একদমই কম। তাহলে দেখো, তার মানে আরেকটা জিনিস, যদি এই ধরনের ম্যাথগুলো এই দৈর্ঘ্য 3 গুণ করলে রোধ কত গুণ বাড়বে, এগুলো যদি কখন এমসিকিউতে আসে, দেখো দৈর্ঘ্য করেছিলাম 3 গুণ, রোধ বাড়ছে কয় গুণ? 9 গুণ, 9 × 5। দৈর্ঘ্য যে কয় গুণ বাড়াবো রোধ তার বর্গ গুণফল অনুযায়ী বাড়বে। তাহলে আমরা বলতে পারি এটাকে শর্টলি অবজেক্টিভের জন্য বলতে পারি শর্ট মেথড হবে, আমরা বলতে পারি রোধ R R2 n² R1। এটা হচ্ছে দৈর্ঘ্য যত গুণ বাড়ানো হচ্ছে। দেখো
দেখো, যদি আমাদের এই ধরনের ম্যাথগুলো যদি কখনো অবজেক্টিভে আসে যে দৈর্ঘ্য 5 গুণ বাড়ালে রোধের মান কত হবে, সেক্ষেত্রে আমরা করব যে পরবর্তী প্রাথমিক রোধ দেওয়া থাকবে আমার পরবর্তী রোধ R2 ইজিক্যাল টু N স্কোয়ার R1, এটা হচ্ছে দৈর্ঘ্য যত গুণ বাড়ানো হচ্ছে। আবার যদি একইভাবে যদি বলে ক্ষেত্রফল বাড়ালে, দেখো দৈর্ঘ্য যদি বাড়ায় তাহলে ক্ষেত্রফল কমে, আর ক্ষেত্রফল কমলে দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল কমে, সেক্ষেত্রে রোধের মানটা বাড়ছে। যদি একইভাবে আমি বলি ক্ষেত্রফল বাড়াচ্ছি, তাহলে ক্ষেত্রফল বাড়ালে অবশ্যই দেখো ক্ষেত্রফল যদি বাড়ায় অর্থাৎ তারটা যদি মোটা হয় তাহলে অবশ্যই রোধের মান কমবে। কেন? কারণ আমরা জানি মোটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনটা বেশি হয়। যেহেতু মোটা তারে বিদ্যুৎ পরিবহনটা বেশি, সেহেতু আমরা বলতে পারি মোটা তারে রোধের মান অবশ্যই কম। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রে শর্ট মেথড আমরা বলতে পারি R2 ইকুয়াল টু R1 বাই N স্কয়ার। এনটা হচ্ছে ক্ষেত্রফল যত গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে রোধের ক্ষেত্রফলের সম্পর্ক আমরা বলতে পারি যে ক্ষেত্রফলের বৃদ্ধির ক্ষেত্রে R2 ইকুয়াল টু হচ্ছে R1 বাই N স্কয়ার। এই R2 ইকুয়াল টু R1 বাই N স্কয়ার, এনটা হচ্ছে ক্ষেত্রফল যত গুণ বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল বৃদ্ধি পেলে আমার রোধের যে সম্পর্কটা। অর্থাৎ যদি আমি বলি 5 ওহম রোধ বিশিষ্ট কোনো তারের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করলে রোধ কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম রোধের মান কমে বিদ্যুৎ পরিবহনটা অবশ্যই বাড়বে। আজ আমার হচ্ছে হয়তো তোমাদের লেখা কথাগুলো বুঝতে কষ্ট হতে পারে, তোমরা একটু হেডফোনটা দিয়ে কথাগুলো একটু কষ্ট করে একটু বোঝার চেষ্টা করো। যেহেতু আমার ভিডিওটা আমি একাই করি, যার জন্য আমি এটাকে মিউট করতে আজানের সময় মিউট করা একটা আমার জন্য টাফ হয়ে গিয়েছে। ওকে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। স্যার এই যে শর্ট মেথডটা, এটা শুধু অবজেক্টিভের জন্য বা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ইউজ করবা, এটা কখনো তোমাদের থিওরিটিক্যাল যদি কখনো ম্যাথ আসে তাহলে কখনো এটা কিন্তু এভাবে ইউজ করবা না, তাহলে কিন্তু মার্ক 00 পাবো। আমি নিজে খাতা দেখার সময় 00 দিয়ে দিব। যদি আমি যদি যখন কলেজে খাতা দেখবো, যদি কেউ এইভাবে শর্ট মেথডে ম্যাথ করে তাহলে আমি 00 দিয়ে দিই। আচ্ছা, এখন দেখো আমরা জানি এটা হচ্ছে রোধের প্রতীক, আর যদি কখনো এটা থাকে তাহলে বোঝা যায় এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধ সম্পর্কে আমরা আগেই বলেছিলাম, পরিবর্তনশীল রোধ, আর এটা হচ্ছে শুধু রোধের প্রতীক। আচ্ছা, তাহলে আমরা জানি রোধ যুক্ত করা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহনে বাধা প্রদান করার জন্য। যেমন আমরা বলতে পারি যে ধরে নাও যে আমাদের বাসাবাড়ির ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। আমাদের একটা বাল্ব আনলাম, সেই বাল্বটা 5 অ্যাম্পিয়ারের কারেন্ট খায়। তাহলে এই 220 ভোল্ট থেকে আমার 5 অ্যাম্পিয়ার প্রডিউস করতে হলে আমার রোধ দরকার। রোধ R ইকুয়াল টু V বাই I, 220 ভাগ 5 অর্থাৎ 44 ওহম। এটা হচ্ছে আমার 220 ভোল্ট দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে চাই তাহলে আমার 44 ওহমের রোধ দরকার। কিন্তু আমি মার্কেটে গিয়ে দেখলাম 44 ওহমের রোধ পাওয়া যাচ্ছে না। বাজারে গিয়ে দেখলাম 44 ওহমের রোধ পাওয়া যাচ্ছে না। বাজারে 20 ওহম 40 ওহম পাওয়া যায়, 44 পাওয়া যায় না। তখন আমি একাধিক 20 ওহমের রোধ দ্বারা বা 20 ওহম, 40 ওহম, 2 ওহম, 5 ওহম যুক্ত করে আমি 44 ওহম রোধ বানাতে পারি। সেক্ষেত্রে আমার কখনো কখনো ক্ষুদ্র মানের রোধ দিয়ে বৃহৎ মানের রোধ দরকার, আবার কখনো কখনো বৃহৎ মানে বড় মানের রোধগুলো দিয়ে আমি ছোট মানের একটা রোধ দরকার হয়। তাহলে এই যে রোধের যে সন্নিবেশটা, এই বড় রোধ দিয়ে ছোট রোধ তৈরি করা বা ছোট রোধ দিয়ে বড় রোধ তৈরি করা, সেক্ষেত্রে রোধের সন্নিবেশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ আর একটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। তাহলে রোধের সন্নিবেশ কয় প্রকার? রোধের সন্নিবেশ হচ্ছে দুই প্রকার, এক শ্রেণী সন্নিবেশ, দুই সমান্তরাল সন্নিবেশ। তাহলে বলো তো রোধের সন্নিবেশ কয় প্রকার? দুই প্রকার, এক শ্রেণী সন্নিবেশ, দুই সমান্তরাল সন্নিবেশ। তাহলে দেখো আমার বারবার পিছনে গিয়ে দেখতে হবে ভিডিওটা হচ্ছে কিনা। তাহলে রোধের সন্নিবেশ দুই প্রকার, এক শ্রেণী সন্নিবেশ, দুই হচ্ছে সমান্তরাল
সন্নিবেশ। দেখো শ্রেণী সন্নিবেশ। দেখো এটা R1 রোধ, এটা R2 রোধ, এটা R3 রোধ। যে কারেন্টটা যাচ্ছে সেটা I কারেন্ট যাচ্ছে, এটা তড়িৎ চালক শক্তি হচ্ছে E। শ্রেণী সন্নিবেশের বৈশিষ্ট্য হচ্ছে এক, সবগুলো রোধের তড়িৎ প্রবাহ সমান। 2, তড়িৎ বিভব ভিন্ন। অর্থাৎ যদি রোধগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে বিভবের মান আলাদা আলাদা হবে, রোধগুলো যদি একই মানের রোধ হয় তাহলে বিভবের মান একই মানের হবে। তাহলে আমি লিখতে পারি ভিন্ন ভিন্ন রোধের বিভব হচ্ছে ভিন্ন। তাহলে শ্রেণী সন্নিবেশের বৈশিষ্ট্য সবগুলো রোধের তড়িৎ প্রবাহ সমান, ভিন্ন ভিন্ন রোধের বিভব হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে এই শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে দেখো যদি আমি কখনো এটাকে ডিসকানেক্ট করে দিই, এটা কিন্তু কেউ কারেন্ট পাবে না। অর্থাৎ কারেন্ট, কারণ এদিক দিয়ে মাইনাস যাচ্ছে, এদিক দিয়ে প্লাস যাচ্ছে। অর্থাৎ কারেন্ট পাইলে, তড়িৎ প্রবাহ পাইলে সবগুলো রোধ একসাথে পাবে, তড়িৎ প্রবাহ যদি না পায় কেউই পাবে। একটা রোধ বিচ্ছিন্ন হয়ে গেলে সবগুলো রোধই বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে শ্রেণী সন্নিবেশের বৈশিষ্ট্য সবগুলো রোধের তড়িৎ প্রবাহ সমান, ভিন্ন ভিন্ন রোধের বিভব ভিন্ন। শ্রেণী সন্নিবেশের তুল্যরোধ RS = R1 প্লাস R2 প্লাস R3 ডটার দিয়ে RN। তাহলে শ্রেণী সন্নিবেশের তুল্যরোধ হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 ডটার দিয়ে হচ্ছে RN। এটা হচ্ছে শ্রেণী সন্নিবেশের তুল্য রোধ। একইভাবে সমান্তরাল সন্নিবেশ, এটা কিভাবে হয় এটা কিন্তু তোমাদের খাতায় প্রমাণ করা অলরেডি আছে। সমান্তরাল সন্নিবেশ, সমান্তরাল সন্নিবেশ, কারণ এটা 9 থাকতে প্রমাণ করেছে। যে প্রমাণগুলো নতুন আসবে সেগুলো আমরা ক্লাসে প্রমাণ করে দেখাবো, আর যেগুলো এসএসসিতেই করেছে সেগুলো আমরা দেখাবো না। কারণ এই করোনার টাইমে বা এই লকডাউন অবস্থায় আমাদের যেটুকু করে আমাদের বোর্ডটা ছোট, যার জন্য যতটুকু না করলেই নয় আমরা সেভাবে করে আপাতত শিখবো, যাতে আমরা পিছিয়ে না পড়ি। দেখো সমান্তরাল সন্নিবেশ, এটা হচ্ছে রোধের সমান্তরাল সন্নিবেশ। সমান্তরাল সন্নিবেশ, ভোল্টেজ, এটা তড়িৎ চালক শক্তি হচ্ছে E, এটা রোধ R1, রোধ R2, রোধ R3। দেখো আমাদের শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে কিন্তু বিভব ভিন্ন, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে যায়। আর সমান্তরাল সন্নিবেশে এখানে কারেন্টটা এসে কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই দেখো কারেন্ট মানে হচ্ছে প্রবাহ, এখানে কারেন্টটা এসে কিছু অংশ কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে I1, কিছু অংশ কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে I2, কিছু অংশ কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে I3। আর সেক্ষেত্রে সমান্তরাল সন্নিবেশের বৈশিষ্ট্য হচ্ছে এক হচ্ছে প্রবাহ বললে আমরা তড়িৎ প্রবাহ ভিন্ন। এক হচ্ছে তড়িৎ প্রবাহ ভিন্ন, 2 হচ্ছে তড়িৎ বিভব সমান। এক হচ্ছে কি তড়িৎ প্রবাহ ভিন্ন, 2 হচ্ছে বিভব সমান। তার মানে সমান্তরাল সন্নিবেশের বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ প্রবাহ ভিন্ন, বিভব সমান। আমি আবারও বলি, সমান্তরাল সন্নিবেশের বৈশিষ্ট্য তড়িৎ প্রবাহ শূন্য, তড়িৎ প্রবাহ ভিন্ন। অর্থাৎ দেখো যদি এটার রোধ আর এটার রোধ যদি আলাদা আলাদা হয় তাহলে এটার কারেন্ট আর এটার কারেন্ট সমান নয়। আবার এটার রোধ এবং এটার রোধ যদি আলাদা আলাদা হয় এটার কারেন্ট এবং এটার কারেন্ট সমান নয়। আর বিভব হচ্ছে সবগুলোই কি থাকবে, রোধ ডিফারেন্স হোক নো মিটার, কারেন্ট ডিফারেন্স হোক নো মিটার, কিন্তু বিভব সমান। কারণ সবাই ব্যাটারির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, সবাই তড়িৎ চালক শক্তির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। সবাই তড়িৎ চালক শক্তির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, যার জন্য বিভব সবারই কি হবে, সমান হবে। এখানে দেখো একটাকে ডিসকানেক্ট করলে কিন্তু এর কোনো প্রবলেম নাই, এর কোনো প্রবলেম নেই। আবার এটাকে যদি ডিসকানেক্ট করে দিই এর কোনো প্রবলেম নাই, এর কোনো প্রবলেম নাই। যেহেতু একটা ডিসকানেক্ট হলে আরেকটা কোনো প্রবলেম হয় না, সেটা আমরা জানি, বাসাবাড়িতে আমরা সমান্তরাল সন্নিবেশটা আমরা ব্যবহার করে থাকি। দেখো তাহলে সমান্তরাল সন্নিবেশের তুল্যরোধ, সমান্তরাল সন্নিবেশের
সন্নিবেশের তুল্যরোধ আরপি হলে 1/rp 1/r1 1/r2 1/r3, অর্থাৎ তুল্যরোধগুলোর জন্য তুল্যরোধগুলোর বিপরীত মানের সমষ্টির সমান, অর্থাৎ তুল্যরোধের বিপরীত রাশি পৃথক পৃথক রোধের বিপরীত রাশির সমষ্টির সমান। তার মানে আমি আবার বলি, সমান্তরাল সন্নিবেশে তুল্যরোধের বিপরীত রাশি সমষ্টি, তুল্যরোধের বিপরীত রাশি পৃথক পৃথক রোধের বিপরীত রাশির সমষ্টির সমান। আমরা একটা হোমওয়ার্ক দেখবা, এই হোমওয়ার্কটা নিজেরা করবা। তোমরা এসএসসিতে যেটা পড়েছিলাম, আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, গত ফার্স্ট লেকচারে যেটা পড়েছিলাম, আর আজকে যেটা পড়ছি তার বেসিসে এই সৃজনশীলটা কমপ্লিট করবা। কমপ্লিট করে আমাকে অবশ্যই মেসেঞ্জারে আমাকে অবশ্যই এই কোশ্চেনটা দিয়ে দিবা। আশা করছি সবাই রেসপন্স থাকবে সবারই, কারণ এই টাইমটা তোমরা দয়া করে, অনুরোধ থাকলে তোমরা বাসায় কাজে লাগ এই সময়টাকে। কারণ বুঝতেই পারছো যে এরপরে যখন স্কুল কলেজ খুলবে স্যার, মানে হুটহাট করে পরীক্ষার ডেটগুলো পড়বে। তোমরা এটা হয়তোবা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার পিছচ্ছে, তার মানে এটা না নেক্সট ইয়ারে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা পিছাবে, বিষয়টা কিন্তু এরকম না। তখন স্কুল বা কলেজ খুব দ্রুত সিলেবাস কমপ্লিট করে ছেড়ে দিবে। তা স্কুল আর কলেজ কীভাবে সিলেবাস শেষ করে বা আমি কীভাবে ক্লাসে শেষ করবো তা তোমরা ভালো করেই জানো। কারণ আমি ক্লাসে আমি যাতে আমার দ্রুত পড়াতে না হয় তার জন্য আমি রেগুলার ক্লাসগুলো বাসায় নিয়ে নিচ্ছি। আমার কলেজে যাতে আমার দ্রুত পড়াতে না হয় তার জন্য আমি রেগুলার ক্লাসগুলো বাসায় নিয়ে নিচ্ছি। অতএব তোমরা যার যার জায়গা থেকে এই সময়টাকে একটু কাজে লাগিও স্যার, নিজেদেরকে একটু প্রেশার দাও, কারণ তোমরা কেউই ছোটো না। নিজেরা প্রেশার দিয়ে একটু সময়টা নিয়ে এই সৃজনশীলগুলো কমপ্লিট করো, পারো না পারো কমপ্লিট করে যেটুকু পেরেছো সেটুকু করে আমাকে রেসপন্স করো, আমাকে ফোন দিও। তাহলে আমি এটা আত্মবিশ্বাস পাবো যে না আমার স্টুডেন্টগুলো ট্রাই করছে, কাজ করার চেষ্টা করছে। যেমন গত ক্লাসে আমাদের কয়েকজন স্টুডেন্ট রেসপন্স দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে, তার ভিতরে কয়েকজন মেয়েও ছিল। তো আশা করছি কয়েকজন ছেলেও ছিল। তো আশা করছি তোমরা এটা চেষ্টা করবা এবং খুব ভালোভাবে চেষ্টা করবা, করে আমাকে পারো না পারো আমাকে একটু জানাবো স্যার। তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার নিজেরও ভালো লাগবে, পরবর্তী ভিডিও দেওয়ার জন্য, যে না আমার স্টুডেন্টগুলো আমার এগুলো করাতে আমার স্টুডেন্টদের উপকার হচ্ছে, তারা চেষ্টা করছে, কেউ না কেউ চেষ্টা করছে। যাই হোক, দেখো তোমরা এসএসসি জ্ঞানটা কাজে লাগাবা। 5 ওহম, 10 ওহম, 40 ওহম, 7 ওহম, এখানে এই দুটো রোধ সমান্তরালে রয়েছে, দেখতেই পাচ্ছ। 5 ওহম আর 7 ওহম শ্রেণীতে রয়েছে, আবার এর সাথে এ আর এ শ্রেণীতে রয়েছে, অর্থাৎ এর সাথে এই দুটো শ্রেণীতে, এই দুটো নিজেরা নিজেদের মতো সমান্তরালে, আবার এই দুটার সাথে শ্রেণীতে আছে। তার মানে প্রথমে এই দুটাকে সমান্তরাল করে নিবা, তারপরে সবগুলোকে শ্রেণীতে করে দিবা। এই দুটাকে সমান্তরাল করে হচ্ছে আরপি, এটা আর1, তারপরে আরপি আর 4। বুঝতে পেরেছ? আমি আবারও বলি, এই দুটাকে প্যারালাল করবা, প্যারালাল করে একটা রোধ পাবা, সেই রোধের সাথে এই সবগুলো যোগ করে দিলে তো শ্রেণীতে হয়ে গেল। আচ্ছা, প্রথম কোশ্চেন আপেক্ষিক রোধকে আমরা আজকে পড়িয়েছি। এত ডিগ্রি পার সেলসিয়াস বলতে কি বুঝে আমি বলবো না, এটা কি গত ক্লাসের লেকচারটা যারা পড়েছো বা ভালো করে যারা দেখেছো এটা 100% শিওর তারা পারবা। 40 ওহম রোধের তারের ক্ষেত্রফল 3 গুণ বাড়ালে রোধ কত হবে? ক্ষেত্রফল যদি বাড়াই তাহলে রোধ কত হবে? 10 ওহম ও 7 ওহমের মধ্যে কোনটির প্রবাহ বেশি, অর্থাৎ এই রোধটা আর এই রোধের মধ্যে কার পরিবহনটা বেশি হবে? প্রবাহ বলতে এখানে কিন্তু পানির প্রবাহের কথা বলছে না, এখানে বলছে তড়িৎ প্রবাহ কার বেশি হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবা। সবাই যার যার জায়গা থেকে রেসপন্স দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এই কামনা করে আমাদের আজকের লেকচারটা আমরা এই পর্যন্তই শেষ করছি। আমরা এর পরবর্তী লেকচারটা আমরা একদিন পরে আমরা এই পরবর্তী লেকচারটা দিয়ে দেব। নিজেরা নিজেদের জায়গা থেকে বাসায় ট্রাই করো। সবাই সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।